বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, অর্থাৎ যারা আপনারা এই বোরো সিজনে বোরো ধান চাষ করছেন, উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের চাষ করছেন, তাদের জন্য আশা করি বিষয়টি গুরুত্বপূর্ণ। আপনারা যদি প্রথম থেকেই কিছু কাজ বা সঠিক সময়ে সঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে নর্মাল যে ধানের প্রোডাকশন বা উৎপাদন আছে সেই থেকেও হেক্টর প্রতি প্রায় 1.5 থেকে 2 টন ফলন বেশি পাবেন। তো এই উচ্চ ফলনশীল ধানের জাতের ক্ষেত্রে প্রথমে যে কাজটি আসছে, অর্থাৎ চারার বয়স, সঠিক বয়স কত হলে আমরা মূল জমিতে ট্রান্সপ্লান্ট করব, কোন জাতের ধানের ক্ষেত্রে কত বয়স হলে। তো সেই বিষয়টি প্রথমে বলছি, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আগে বলে নিচ্ছি যে সঠিক সার ব্যবস্থাপনা জমি তৈরির ক্ষেত্রে, এবং পরবর্তীতে শেষ ব্যবস্থাপনা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের এই উৎপাদনটা সম্ভব। হেক্টর প্রতি প্রায় 1.5 থেকে 2 টন বেশি উৎপাদন সম্ভব ধানের। ঠিক আছে। তো প্রথমে যে চারার সঠিক বয়স কত হলে, যে জাতের ধানের, অর্থাৎ উচ্চ ফলনশীল জাতের ধানের বয়স যদি জীবনকাল যদি 150 দিনের কম হয় যে জাতের ধানের, সেগুলো আমরা সেই চারার বয়স যদি 35 থেকে 40 দিন হয়, তখন কিন্তু আমরা সেটা রোপণ মূল জমিতে ট্রান্সপ্লান্ট করা উত্তম বা করে দিব। ঠিক আছে। এবং যে ধানের জীবনকাল, জাতের ধানের জীবনকাল 150 দিনের বেশি, সেইগুলো আমরা 40 থেকে 45 দিন যখন হবে চারার বয়স, তখন আমরা মূল জমিতে ট্রান্সপ্লান্ট করবো, এবং এটা অনেক উত্তম। ঠিক আছে। এবং হাইব্রিড জাতের ধানের চারার বয়স যখন 30 দিন হবে, তখন আমরা মূল জমিতে ট্রান্সপ্লান্ট করব। ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের যে প্রথম যে কাজটি সেটি সম্পূর্ণ হবে। এবং দ্বিতীয় কাজটি হচ্ছে জমি তৈরির ক্ষেত্রে আমরা সার ব্যবস্থাপনাটা সঠিকভাবে করব। তো আমরা প্রথমে জৈব সারগুলো আমরা জমি তৈরির শুরুতেই জৈব সার ছিটিয়ে দেব। পরবর্তী যে শেষ চাষের সময় আমরা ইউরিয়া দিব না, টিএসপি, ডিএপি বা অন্যান্য যে সারগুলো আমরা জিপসাম যেগুলো ইউজ করি, এই সারগুলো দিয়ে দিব। এবং সেখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, দুটো বিষয়। যে প্রথমে আমরা জমি তৈরির ক্ষেত্রে দিব না। ইউরিয়া সার বাদে আমরা প্রথম পটাশ যে সারটা আমরা ইউজ করি, অর্ধেক পটাশ সার দিব। ঠিক আছে। আর অন্যান্য সারগুলো একসাথে মিশিয়ে দিব। এই ক্ষেত্রে আলাদাভাবে দিতে হবে আপনার জিঙ্ক সালফেটটা। বাকি সারগুলো একসাথে দেওয়ার পর আলাদা টাইমে আলাদা সময় আমরা জিঙ্ক সালফেট দিব। কারণ হলো টিএসপি বা ডিএপির সাথে জিঙ্ক সালফেট ইউজ করা যাবে না, তাহলে কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটবে, যেটা বিরূপ প্রতিক্রিয়া হবে। ঠিক আছে। তো এটা আমরা আলাদাভাবে দিব। পরবর্তীতে জমি তৈরি হলো এবং সিপসিপে পানি থাকা অবস্থা আমরা চারা রোপণ করলাম। ঠিক আছে। এবং চারা রোপণের কতদিন পরে আমরা ইউরিয়া সার কিন্তু আমরা এখন দেইনি। ঠিক আছে। এবং পটাশ সার অর্ধেক দিয়েছি, আর অর্ধেক আমরা বাকি রাখছি। কখন দিব আমরা সেটা বলছি। উত্তম সময়টা কখন দেওয়া, চারা রোপণের 12 থেকে 15 দিনের মাথায় আমরা প্রথম প্রয়োগটা করবো ইউরিয়া সারের। দ্বিতীয়টা হবে 30 থেকে 35তম দিনে বা 35 থেকে 40তম দিনে, এবং তৃতীয়টা হবে 45 থেকে 50তম দিনে বা 50 দিনের পরে দিলেও হচ্ছে। এবং তৃতীয় ইউরিয়া সার কিস্তির সময় আমরা যে অর্ধেক পটাশ সারটা বাকি আছে সেটা তখন দিয়ে দিব। তাহলে কি হবে, তাহলে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ধান গাছের বৃদ্ধি পাবে। কারণ পটাশ সারের কাজ কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ঠিক আছে। তো এই সার ব্যবস্থাপনাটা হলো। তৃতীয়ত হবে আমরা শেষ ব্যবস্থাপনা। শেষটা আমরা কখন কীরকম রাখবো, কখন দিব আমরা, এবং কীরকম দিলে আমাদের যে কাজগুলো সম্পন্ন হওয়ার কথা সেটা হবে। তো প্রথমেই বলে নিচ্ছি যে আমরা যখন চারা রোপণ করবো তখন কিন্তু বলে নিয়েছিলাম যে সিপসিপে পানি থাকতে হবে। এবং চারা রোপণ করার পর থেকে 20তম দিন পর্যন্ত আমরা জমিতে একটানা 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত পানি রাখবো। তাতে কি হবে, তাতে জমিতে আগাছা জন্ম নিবে না। এবং 20 দিনের পর 20 থেকে 50তম দিন পর্যন্ত আমরা একবার শুধু সেচ দিব, এবং একবার সেচ দিব, এরপর আর সেচ দিব না। কখন সেচ দিব, পরবর্তীতে আবার যখন পানি শুকিয়ে হালকা মাটিতে চিড় ধরবে, তখন আবার আমরা সেচ দিব। মানে একবার জমি শুকিয়ে নিব। এতে কি হবে, এতে আমাদের সেচ কম লাগছে। এবং দ্বিতীয়ত হচ্ছে কার্যকরী কুশির সংখ্যা বৃদ্ধি পাবে। কুশির সংখ্যা বাড়বে, বাট এগুলো কার্যকরী কুশির সংখ্যা বাড়বে। এটা যদি আমরা 50তম দিন পর্যন্ত এভাবে করি, এবং পরবর্তীতে কায়স্থর থেকে একবারে শীর্ষে দানা আসা পর্যন্ত যদি আমরা জমিতে 3 থেকে 6 ইঞ্চি পর্যন্ত পানি রেখে আটকে রাখতে হবে। ঠিক আছে। পানি রাখতে হবে 3 থেকে 6 ইঞ্চি পর্যন্ত পানি রাখতে হবে। তাহলে কি হবে, অবাঞ্ছিত কুশি হবে না, এবং ধানে চিটের পরিমাণ কম হবে, চিটাদান হবে না। ঠিক আছে। তো এই কাজগুলো, এই 3টি কাজ যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারি, আশা করি আপনাদের যে নর্মাল ফলন আছে, ফলন থেকেও কিন্তু আপনার প্রতি হেক্টরে 1.5 থেকে 2 টন ধান বেশি পাওয়া যাবে। আশা করি আপনাদের উপকার আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।